প্রাপ্য মার্কা দেওয়ার সাহস যে কমিশনের নেই তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, দিনাজপুরে বললেন সার্জিস। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই, সিলেটে কমিশনার আনোয়ারুল। প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না। আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ। সাভার থানায় দায়েরকৃত মামলার ৩ নম্বর আসামি মিঠু গ্রেফতার। অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। ময়মনসিংহের সীমান্ত নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বিলীনের পথে ভারত বাংলাদেশের সীমানা চিহ্ন। প্রভাবশালীদের দৌরাত্মে থামানো যাচ্ছে না পরিস্থিতি। একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্য রেখার পাশে যে নদী গর্ভ আছে সেখান থেকে ভূমিধস হচ্ছে। রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো হবিগঞ্জের 2 গ্রামের মানুষ। ওজনে মিষ্টি কম দেয়ার জের আহতে 50 জন হাসপাতাল। লক্ষ্মীপুরে বেরিয়ে চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। সক্রিয় অন্তত 50টি গ্রুপ, চিহ্নিত স্পটে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। আমরা 12টা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি। 12টা পয়েন্টকে চিহ্নিত করে যে সময় তারা তাদের দৌরাত্ম্য বাড়ে সেই সময় আমরা পুলিশ টহল এবং চেকপোস্ট বাড়িয়েছে। কুড়িগ্রামে অসময়ে নদী ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক জনপদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ। খুব কষ্টে আছি, জাগার জন্য খুব কষ্টে আছি। নদী এলো ভাঙিয়েছে, মাসের জমিতে যায় রয়েছি। কোনো মতো একটা সহি ফালাইয়া রাং পেলে নুয়ে এখানে মনে করেন বাচ্চা কাচ্চা নুয়ে থাকি, পালি খাই না পালি না খাই। স্বাগত সবাইকে, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। রাজনৈতিক দলের প্রাপ্য মার্কা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না যে নির্বাচন কমিশন, সে কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দিনাজপুরে এমনটাই বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সার্জিস। বলেন, শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। জুলাই সনদ নিয়ে সার্জিস আলম বলেন, এর আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না। সমন্বয় সভায় জেলার 13 উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেওয়া যাচ্ছে না, একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়, শুধু আইনের কাছে জবাবদিহি করবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম।
আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। সহপাঠীকে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিওপির শিক্ষার্থীরা। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করে তারা। এসব দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিরপুর 10 গোল চত্বর অবরোধ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো নেমে আসে সড়কে। রোববার সকাল 11টায় মিরপুর 12 সড়কে অবস্থান নেন তারা। দাবি জানান সহপাঠীকে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বলেন ক্যাম্পাসের ভেতরে বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাভার রুটে আমাদের বাস লাগবে আর ধর্ষকদের দাবি নিশ্চিত করতে হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইভাবে ধর্ষিত সমাজে আমরা থাকতে পারবো না। ধর্ষিতার মৃত্যু হয়ে যায়, তারপর একজন ধর্ষকের বিচার হয় না। সে দেশে একটা ধর্ষক তো পার পাবেই। সেক্ষেত্রে আগে আমাদের ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থীর মিছিলে ছিল ন্যায় বিচারের স্লোগান। উই নিড জাস্টিস। ঠিক আছে, সো আমি সরকারকে বলবো, আমি মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনারা এর এগেইনস্টে ইফেক্টিভ মেজার গ্রহণ করুন। সরকার বা প্রশাসন দায় এড়াতে পারে না। অবশ্যই তারা যদি তাদের আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতো এবং নারীদের নিরাপত্তার বিষয়ে জোরদার করতো, তাহলে অবশ্যই এই বিষয়গুলো কম হতো এবং সমাধান করা যাবে বলে আমি মনে করি। বর্তমান পরিস্থিতিতে যে যা হচ্ছে ওগুলোর এগেইনস্টে কোনো কিছু নাও হচ্ছে না, এটাই আমাদের সমস্যা। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিল যায় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সেখানে তাদের অবস্থানের কারণে রাস্তার এক পাশে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামে এক আসামিকে ধরেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকনি পাড়া থেকে মামলার এই 3 নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি এবং অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় 3 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 5% বাড়ি ভাড়া ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করে সারা দেশেও কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত থাকছেন তারা। চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধি সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে টানা 8 দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের 5% এবং সর্বনিম্ন 2000 টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। আমাদের বাড়ি ভাড়া যে টাকা দেওয়া হয় সেটা দিয়ে আমরা আসলে বাড়ি ভাড়া মানে বাড়ির তো দূরের কথা, একটা মানে বারান্দা পর্যন্ত ভাড়া নেওয়ার পক্ষে আমাদের পক্ষে বর্তমানে সম্ভব না। 5% আমরা মানবো না। এটা শিক্ষকদের সাথে পুরোপুরি একটা কোনো কিছু হতেই এসে না। এটা উপহাস, শিক্ষকদের সাথে পুরোপুরি উপহাসের সামিল। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফিং করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ। এইটা কিছুটা কম, কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না অথবা বাতাসে আমরা চেক করে আমরা যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যালের তেজস্ক্রিয়তা অতটা নেই এখানে। ভিতরে ফায়ার সেফটি সিস্টেমটা কেমন ছিল, কেমন পেয়েছেন? এটা অনেকটাই পুড়ে গিয়েছে, তো এখন আমাদেরকে আলাদা করে দেখতে হবে।
কারণ ছোট বড় বিভিন্ন রকমের ফায়ার সিস্টেম থাকতে পারে। জি, আমাদের নির্বাপন শেষ, তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে। আমরা আবারও বলছি, এজন্য আমাদের গাড়ি, আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। জি, এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4:55। ধন্যবাদ সবাইকে। দর্শক, বিমানবন্দরে ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। এইটা কিছুটা কম, কারণ এখানে যেটা হয়েছে, কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি, মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি না, অথবা বাতাসে আমরা চেক করে যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যালের তেজস্ক্রিয়তা অতটা নেই এখানে। ভিতরে ফায়ার সেফটি সিস্টেমটা কেমন ছিল, আপনারা কেমন পেয়েছেন? এটা অনেকটাই পুড়ে গিয়েছে, তো এখন আমাদেরকে আলাদা করে দেখতে হবে, কারণ ছোট বড় বিভিন্ন রকমের ফায়ার সিস্টেম থাকতে পারে। জি, আমাদের নির্বাপন শেষ, তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে। আমরা আবারও বলছি, এজন্য আমাদের গাড়ি, আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। জি, এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4:55। ধন্যবাদ সবাইকে। দর্শক, বিমানবন্দরে ব্রিফ করছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়ায় সীমান্তের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বিলীন হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রেখা। এতে ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত এলাকায় পিলার না থাকায় দেশের সীমানা নিয়ে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিজিবি। স্থানীয় প্রভাবশালীদের কারণে অরাজকতা বন্ধ করা যাচ্ছে না বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তের বরাক নদীর পাড়ের চিত্র এটি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনে বাংলাদেশের মূল ভূখণ্ড সহ বিলীন হচ্ছে সীমান্ত রেখার চিহ্ন। দিনে দিনে পরিস্থিতির ভয়াবহতা দেখে সংবাদ সম্মেলন করেছে বিজিবি। জিনিসটা ছোট না, এটা অনেক বড় বিষয়। 2টা পিলার 4টা পিলার আমার ধ্বংস হয়ে গেছে, মাটিতে বিলীন হয়ে গেছে। আমি আগামী কিছুদিন পর এই বাংলাদেশের সীমারেখা পরিমাপ করবো কি দিয়ে। দ্রুত যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে, আমাদের এই ধরনের একটা পরিস্থিতি হয়তো জন্মাতে পারে। বিজিবি বলছে, সীমান্তে জাটাপাড়া এলাকায় জেলা প্রশাসকের ইজারা দেয়া জায়গার বাইরে রাতের আধারে 107 ও 108 নম্বর মৌজাতে বালু উত্তোলন করা হচ্ছে এবং বিক্রি হচ্ছে ইজারাকৃত জায়গার বৈধ বালু হিসেবে। এতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে আন্তর্জাতিক সীমারেখার বেশ কিছু অংশ। অবৈধভাবে এই ইজারার নাম করে অন্য জায়গায় এই মেশিনগুলো স্থানান্তরিত করে একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্যরেখার পাশে যে নদী গর্ভ আছে সেখান থেকে ভূমিধস হচ্ছে। বিজিবি বলছে, নিয়মিত অভিযানের পরও অবৈধ বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। এর কারণ হিসেবে স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্ম্যের কথা তুলে ধরে বিজিবি। স্থানীয় প্রভাবশালী কারা? এখন ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় আমাদের এখানে স্থানীয় প্রভাবশালী কিন্তু আগের ফ্যাসিস্ট সরকার নাই। তাহলে যারা এখন আছেন তাদের মধ্যে থেকেই প্রভাবশালী যারা আছেন তারা এটা সংঘবদ্ধভাবে চেষ্টা করছেন। আন্তর্জাতিক সীমারেখা বিলীন হয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জনগণ যাদেরকে ঠিকভাবে গ্রহণ করছে না তারাই ফেব্রুয়ারি নির্বাচনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। ডক্টর জাহিদ বলেন, নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে, কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়ী হবে না। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ করা যাবে না। বিএনপি সবসময় জনগণের পক্ষেই ছিল এবং থাকবে। জনগণের কাছে যাওয়া তাদের কোনো
উপায় নাই। এই অবস্থায় জনগণ যখন তাদেরকে ঠিক সেভাবে গ্রহণ করছে না, এইগুলো দেখে বিভিন্ন ভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে, কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বইছে ভোটের হাওয়া। মাঠে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 12 প্রার্থী প্রত্যেকেই চালাচ্ছেন গণসংযোগ চেষ্টা হাইকমান্ডের সুনজরে থাকার। তবে পরীক্ষিত এবং আন্দোলন সংগ্রামে থাকা নেতাকেই যেন দলীয় প্রতীক দেওয়া হয়, এমন চাওয়া তৃণমূলের কর্মী সমর্থকদের। মেঘনা ও তিতাস নদীবেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। প্রায় 354 বর্গ কিলোমিটারের এই জনপদ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 5 নির্বাচনী আসন। প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই নবীনগরের রাজনৈতিক আবহাওয়ায় পরিবর্তন আসা শুরু করে। বর্তমানে বিএনপির মনোনয়নের আশায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন 10 জনেরও বেশি প্রার্থী। প্রত্যেকেই মিটিং মিছিলের মাধ্যমে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি চেষ্টা করছেন গণমানুষের আস্থা অর্জনের। 1979 এবং 1996 বাদে প্রতি নির্বাচনেই এই আসনটি বিএনপির হাতছাড়া ছিল। তাই এবার আসনটি নিজেদের করতে চায় দলটি। মনোনয়নের দৌড়ে যারা আছেন তারাও বিষয়টি মাথায় রেখেই চালাচ্ছেন গণসংযোগ। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রায় প্রতিদিনই চলছে লিফলেট বিতরণ। অনেক ভয়ভীতি অপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। দল যদি আমাকে না দিয়ে অন্য কারোরও যদি দল মনে করে যে তাকে দিলে আমার চেয়ে ভালো হবে, তাকে দিলেও আমি দলের পক্ষে কাজ করব। আমাকে নমিনেশন দিলে নবীনগরের যত প্রার্থী আছে সবাই মিলে আমাকে তারা ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে তারা নির্বাচনের কাজ করবে। যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এমন একজন নেতাকেই এগিয়ে রাখতে চায় তৃণমূল। কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উড়ে এসে জুড়ে বসার অভিযোগও করেন স্থানীয় নেতাকর্মীরা। এত প্রার্থী যদি আজকে ওই সময় থাকতো তাহলে আমরা ফেসিবাদী হাসিনাকে অনেক আগে হটাইতে পারতাম, কিন্তু তারা তো ওই সময় আসে নাই মাঠে। সরকার শেখ হাসিনা আমলে যারা এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ছিল তাদের সাথে রিয়াজু করে এরা এলাকাতে বসবাস করে, এদের কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমাদের একটি দাবি, আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নবীনগরে বিএনপি যারা তেগি আছে তেগি দিয়ে আমাদের দানের শীষ দিয়ে পাঠাক, তেগি নেতা কর্মী নিয়ে আমরা মাঠে ইনশাল্লাহ কাজ করব। জেলা বিএনপি বলছে দলীয় প্রতীক যিনি পাবেন ঐক্যবদ্ধভাবে তার জন্যই কাজ করবেন সবাই। আমরা চাচ্ছি যে দলের একজন প্রাথমিক সদস্য পদ যারা আছে তাকেও যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দেয়, আমরা বিএনপি ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে মোট ভোটার রয়েছেন প্রায় 4,70,000। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হবিগঞ্জের নবীগঞ্জে ওজনে মিষ্টি কম দেয়াকে কেন্দ্র করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী। এই ঘটনায় 50 জন আহত। শনিবার সন্ধ্যায় সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ ও স্থানীয়রা জানায় কয়েকদিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের দোকান থেকে মিষ্টি কেনেন। সে সময় ওজনে কম দেয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সাদমান বিষয়টি নিজের ফেসবুকে পোস্ট করেন। এরই জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের মানুষজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। লক্ষ্মীপুরে দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দিনে দুপুরেই চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, সাথে মারামারি, হামলা, ভাঙচুর তো রয়েছে। এতে নিরাপত্তার শঙ্কায় জেলাবাসী। পুলিশ বলছে গেল 3 মাসেই গ্রেফতার করা হয়েছে 100 জনকে। গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল। তবে আইনের পাশাপাশি সামাজিক মানবিক মূল্যবোধ নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, তো কোথাও আবার মারামারি, দোকানপাটে হামলা। লক্ষ্মীপুর জেলা জুড়েই এখন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে লক্ষ্মীপুরে নামে বেনামে অন্তত 50টি কিশোর গ্যাং সক্রিয়। প্রতিটি গ্রুপেই রয়েছে 15 থেকে 20 জন করে। আধিপত্য ধরে রাখতে গ্যাং লিডারদের নির্দেশে মাদক কারবার, সংঘাত, ইফটিজিং সহ হেন কোনো অপরাধ নেই যা তারা করছে না ঘোষণা দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে তারা। খুবই কম বয়স, এদের 20-25 বছর বয়স, কিন্তু এদের উৎপত্তিতে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না। সোশ্যাল মিডিয়ার মধ্যে তাৎক্ষণিকভাবে তারা পোলাপাইন জড়ো করি যে কোনো জায়গায় হামলা করতেছে। অস্ত্র নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে, বিশেষ করে সন্ধ্যার পরে আমরা যারা লক্ষ্মীপুর পাশে আমরা অনেক আতঙ্কে থাকি। কিশোর স্টুডেন্টরা এরা স্কুলমুখী না হয়ে এরা
অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, যেগুলোতে আমরা দেখি যে অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করে, তারপরে লাঠিসোঁটা নিয়ে হাঁটাহাঁটি করে। বেপরোয়া এসব গ্যাং এখন জনমনে রীতিমতো আতঙ্ক। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। বেরিয়ে আসার আসলে কোনো সহজ পথ নাই, তবে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এইসব কিশোর গ্যাংগুলোর একটা লিস্ট করতে পারেন এবং এদেরকে লিস্ট করে ধরে ধরে মানসিকভাবে তাদেরকে হয়তো একটু ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায়। জেলা পুলিশের মতে এসব গ্যাংয়ের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। গেল 3 মাসেই ধরা হয়েছে অন্তত 100 জনকে। তবুও থামানো যাচ্ছে না অপতৎপরতা। প্রতিনিয়ত আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে। আমরা 12টা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি। 12টা পয়েন্টকে চিহ্নিত করে যে সময় তাদের দৌরাত্ম বাড়ে সেই সময় আমরা পুলিশ টহল এবং চেকপোস্ট বাড়িয়েছি। শুধু আইনের শাসন নয়, কিশোর অপরাধ রুখতে শিক্ষা ও সামাজিক মানবিক মূল্যবোধে জোর দেওয়ার তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 3 মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের বিচার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় এ বিক্ষোভ হয়। এ সময় অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনের শাস্তি ও মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সাইফুল ইসলাম সিরাজির পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, গত 2 মাসে 3 শিক্ষার্থীকে কক্ষে ডেকে বলাৎকার করেছে অভিযুক্ত। শনিবার এই শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। এ সময় পালিয়ে যান সুপারিনটেন্ডেন্ট সাইফুল ইসলাম সিরাজি। প্রায় 3 ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী সাইমা আক্তার মিম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেন তারা। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পর পুলিশ গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর আগে কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন হয়। নিখোঁজের 4 দিন পর গত 14 অক্টোবর সন্ধ্যায় মিমের বস্তা বন্দি হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের মামলায় নিহতের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় গ্রেফতারকৃত রায়হান। বকেয়া গ্র্যাচুইটি সহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর সুগার মিলের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পরিষদের সদস্যরা। বক্তারা বলেন, নাটোরের 407 জন শ্রমিকের বকেয়া প্রায় 33 কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। সমাবেশ শেষে নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। জলবায়ু আবহাওয়ার পরিবর্তনের অসময়ে নদী ভাঙন বেড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে কুড়িগ্রামের নদ নদী তীরবর্তী জনপদ। দুর্ভোগে দিন কাটছে বৌমারী উপজেলার শতাধিক পরিবার। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ এবং নদী শাসনের পাশাপাশি বাঁশের বান্ডেলিং তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। ব্রহ্মপুত্রের ভাঙনে জমিজমা হারিয়ে অন্যের জমিতে খুঁটিবিহীন ঘরের চালায় মা, মেয়ে, বোন নিয়ে বসবাস নাসিমা বেওয়ার। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চলে সংসার। খুব কষ্টে আছি, কোনো খাওয়ার জন্য নাই, খাওয়ার খুব কষ্টে আছি, জাগার জন্য খুব কষ্টে আছি। নাচরাই নিচে হানি যদি বাইঙ্গা যায় মনে যাম ওইটা কোয়া যায়। কোনো নিরাপত্তা নাই, বৃষ্টি নামলে পানি পড়ে, চাইতো মোরা সাপ পোকার ভয়। ভিটে মাটি হারিয়ে ব্রহ্মপুত্রের তীরে ছাপরা আর কাপড় দিয়ে ঘর বানিয়ে দিন কাটাচ্ছে ময়না বেগমের পরিবার। বিলীন হচ্ছে একের পর এক বসতি, ফসলি জমিসহ নানা স্থাপনা। এতে নিঃস্ব কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাপুর গ্রামের শত শত পরিবার। কোনো মতো একটা সহি ফালাইয়া রাং পেলে নইয়া এখানে মনে করেন বাচ্চা কাচ্চা নইয়া থাকি, পালি খাই না পালি না খাই। নদী এলো ভাঙ্গিয়েছে, মাসের জমিতে যায় রয়েছি। অসময়ের ভারী বৃষ্টি আর ঢলের পানিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ বেশ কয়েকটি নদ নদী আগ্রাসী হয়ে ওঠে। যে সময় নদ নদী স্বাভাবিক থাকার কথা, সে সময় পানির হ্রাস বৃদ্ধিতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এই বয়সে 12-13 বার বাড়ি ভাঙছে, 1 শতাংশ জায়গা আমার টানে নাই। এখন যাওয়ার মতো কোন জায়গা নেই, মাস পড়ার জমি চাই এনে বাড়ি নিয়ে আসি।
গেল ৬ বছরে জেলায় নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে প্রায় ১৬,০০০ পরিবার। কৃষি জমি বিলীন হয়েছে ১৫৩ হেক্টর। ভাঙন অব্যাহত থাকায় কয়েক বছরে জেলার ৪.৫ শতাধিক চরাঞ্চলের আয়তন বৃদ্ধি পেয়েছে। ১,০০০ একরের উপরে হবে জমি জমা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। বাড়ি হবে প্রায় ১২ থেকে ১৩০০। এখানে যদি স্থায়ী বাঁধ না হয় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন হবে, বাড়িঘরগুলোও বিলীন হবে এবং কি পুরা চশমারি ইউনিয়নটাই নদীগর্ভে বিলীন হবে। কয়েক বছর ধরে জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের প্রভাবে দুটি কারণ উল্লেখ করেন জলবায়ু ও নদী বিশেষজ্ঞরা। এর মধ্যে অসময়ে অত্যাধিক বৃষ্টি এবং মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট। বিশেষজ্ঞরা বলছেন উজানে যেন নদীতে বাঁধ না থাকে তা নিশ্চিতের পাশাপাশি বন্ধ করতে হবে অপরিকল্পিত বালু উত্তোলন। এছাড়া বাঁশের বান্ডেলিং পদ্ধতি ব্যবহার করে ভাঙন প্রতিরোধ করা সম্ভব। বান্ডেলিং বলে একটা পদ্ধতি আছে লোকায়ত, এটা ১০০০ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতি চর্চা করেছে এবং নদীগুলো ঠিক রেখেছে। সেইটা বাঁশ দিয়ে করে, এইটা করা যেতে পারে যাতে আকস্মিক ঢল আসলে সেটা তীরে আঘাত না আনে, ভাঙন দেখা না দেয়, এবং মধ্য নদীতে থাকে এবং নাব্যতা বৃদ্ধি করে চলে যেতে পারে। জেলার প্রধান নদ নদীগুলোর অন্তত ৫০টি পয়েন্টে ভাঙন চলমান রয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ৩৫টি পয়েন্টে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী তীর সংরক্ষণ কাজের জন্য একটি প্রকল্পের ডিপিপি সাবমিট করেছি। এই প্রকল্পের আওতায় ২০.৫ কিলোমিটার স্থায়ী নদীতীর সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে রৌমারী রাজীবপুর এলাকায় ২০.৫ কিলোমিটার স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণ করা যাবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ফরিদপুরের বোয়ালমারী কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি দোকান। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বাজারের নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের মুদি, ওষুধ, জুতা সহ অন্তত ১৫টি দোকানে। খবর পেয়ে স্থানীয় লোকজন মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে আইটি প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত প্রকল্পের মাধ্যমে নতুন করে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে। শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে সংস্থাটি। এই প্রশিক্ষণ বেকারত্ব ঘোচাতে সহায়ক হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বহুতল ভবনের ৪ তলায় ৭৫ জন শিক্ষার্থীকে দেয়া হচ্ছে আইটি প্রশিক্ষণ। তাদের কর্মদক্ষ করে তুলতে কাজ করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠান। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং, এই ৮ ক্যাটাগরিতে দক্ষ করে তোলা হচ্ছে প্রশিক্ষণার্থীদের। ৩ মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছেন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির দক্ষ প্রশিক্ষকরা। শিক্ষার্থীরা বলছেন হাতে কলমে কাজ শেখানো হচ্ছে, প্রশিক্ষণ চলাকালীন আয় করেও দেখাতে হচ্ছে। বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি সবকিছু দিয়ে আসলে শেখানোর চেষ্টা করছে। আমি খুবই স্যাটিসফাইড এবং আশা রাখি যে খুবই ভালোভাবে আমি তাদের কোর্স সম্পন্ন করে আমি একজন সফল ফ্রিল্যান্সার হব। আমি এই কাজটার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারবো এবং দেশের অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারবো। প্রশিক্ষকরা বলছেন ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন নারী শিক্ষার্থীরা। চাকরির পিছে না ছুটে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখার তাগিদ দেন তারা। আমরা চেষ্টা করি যে আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে দেখানোর এবং আমরা এখানে রোডম্যাপটা দেখাই দিই যে ওরা কোন রোডম্যাপে আগাইলে আসলে ওরা এটা কাজে লাগাতে পারে। ওরা যদি ইন ফিউচার জবও করে তার পাশাপাশিও এটা ওরা কাজে লাগাতে পারে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই প্রকল্পের আওতায় দেশের ৪৮টি জেলায় আইটি প্রতিষ্ঠান শিক্ষিত বেকারদের ট্রেনিং দিচ্ছে। এতে অংশ নিয়েছেন ৭,২০০ জন প্রশিক্ষণার্থী, যার ৪০% নারী। প্রজেক্টটা মূলত যুব উন্নয়ন অধিদপ্তরে আমরা বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে এই প্রকল্পটাতে কাজ করি। সপ্তাহে ৬ দিনই ক্লাস হয়। সেখানে আমরা প্রশিক্ষণার্থীদেরকে সকালে মানসম্মত খাবার, দুপুরে ওদের লাঞ্চ এবং বিকেলে স্ন্যাক্স যেটা থাকে সর্বোচ্চ মানসম্মত, যাতে করে ওদের হেলথ ঠিক থাকে। ২০০ টাকা করে আমরা ডেইলি অ্যালাউন্স বা যাতায়াত ভাড়া যেটা আছে সেটা প্রদান করে থাকি।
নারায়ণগঞ্জে চতুর্থ ব্যাচে ৭৫ জনের প্রশিক্ষণ চলছে। এর আগে ৩টি ব্যাচে ১৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এখানেই শেষ করছি এখনকার মতো সংবাদ সারা দেশের আয়োজন।